पहली मोहब्बत है, मेरी पहली ये चाहत है, मेरी इतनी सी हसरत है, गले लग जा न जा। বিয়ে উপলক্ষে জীবন বাড়িতে আত্মীয় স্বজনের ভরপুর। বড়রা তাই আগেই খেয়ে উঠে পড়েছে, ছোটরা সব একসাথে খেতে বসেছে। ভাগ্যকর্মে আজ খাবার টেবিলে তের পাশের চেয়ারে জাকুব বসেছে। এরা কখনো একসাথে খেতে বসে না, এটা বাড়ির লোকই বসতে দেয় না। তাদের কথা, অন্তত খাবার সময় তাদের শান্তি মতো খেতে দেবে, তারা নিজেরাও শান্তিতে খাবে। খেতে খেতে ভুড়ি বুনার বাটিতে সবার নেওয়ার পর অবশিষ্ট যা ছিল তে আজ ঢেলে নিয়েছে। এটা সেদিনের প্রতিশোধ। সেদিন জাঙ্কুক এমনটি করেছিল, তাই সেও করলো। জাঙ্কুক পাশ থেকে ভ্রু কুঁচকে তাকালো, বিড়বিড় করে বলল, রাক্ষসিয়াটা এত গেলে তো যায় কোথায় সব, শরীর দেখে তো মনে হবে না এত গেলে। তে কি শুনলো কথাগুলো? বোধহয় সম্পূর্ণ কথা তার কান অব্দি আসেনি, শুধু কানে এসেছে রাক্ষস। তে চেঁচিয়ে উঠল, এই তুমি রাক্ষসী কাকে বললে? শুনেছিস যখন ঠিক করে শুনতে পারলি না? আমি তোকে রাক্ষস না রাক্ষসী বলেছি। আয়ু বেগম চোখ গরম করে ধমক দিলেন তেকে, এই থাপ্পড় খেতে চাইলে মুখ বুঝে খা। তে কটমটিয়ে জাঙ্কুকের দিকে তাকিয়ে খাওয়া ধরলো। জাঙ্কুক ওর তাকানো পাত্তা না দিয়ে খেতে লাগলো। খেতে খেতে জায়কি বলল, খালামণি রান্না এত টেস্ট হয়েছে তা বলার মতো না। আমার তো শুধু খেতে ইচ্ছে করছে, কিন্তু আফসোস আমার পেট অত বড় না। শেষ কথাটা এমন ভাবে বলল সকলে শব্দ করে হেসে ফেললো। জিন বেগম বললেন, পেট ভরে খা, আর যদি খিদে লাগবে এসে খেয়ে নিবি। তোর শরীরের যে অবস্থা, আর পারলে অনুষ্ঠানের পরেও থেকে যাবি কিছুদিন, তাহলে মন ভরে খেতে পারবি। খাওয়া শেষ করে সবাই বিশ্রাম নিচ্ছে, আর টুকিটাকি আড্ডা চালিয়ে গেল। থেকে একজন এসে জানালো ডেকোরেশনের লোক এসেছে। আজ থেকে জীবন বাড়ির ডেকোরেশনের কাজ চলবে, কারণ দুদিন পরেই বিয়ে। জাঙ্কু কিয়োনো দুজনে ডেকোরেশনের কাজ বুঝিয়ে দিচ্ছে কোথায় কি হবে। তে জায়কি জেনি মিলে জিসুর রুমে আড্ডা দিচ্ছে। আড্ডার মাঝে জায়কি বের হয়ে গেল তার নিজের প্রয়োজনে, কিন্তু বের হয়ে সামনের সিঁড়ি দিয়ে ইয়োনোকে দেখলো। ঠোঁটে দুষ্টুমির হাসি খেলে গেল তার। আশেপাশে চোখ বুলালো, না কেউ নেই। সে ঘরের সামনে থেকে কিছু কদম এগিয়ে গিয়ে ঠাস করে পড়ে গেল। পড়েই কাঁদতে লাগলো পা ধরে গুনগুনিয়ে, একদম ড্রামা সিরিয়ালে যেমনটা হয় ঠিক তেমনি ভাবে। ইয়োনো জায়কিকে পড়তে দেখে আর কাঁদতে দেখে ছুটে এলো, এসে একের পর এক প্রশ্ন করতে লাগলো। এ কি জায়কি, পড়লে কিভাবে তুমি? কোথায় লেগেছে? অতিরিক্ত ব্যথা পেয়েছো? এই যে এই পায়ে ব্যথা পেয়েছি। হাত দিয়ে ডান পায়ের পাতা দেখালো, কিন্তু কথা হচ্ছে মেয়েটা যে ড্রামা করছে সেটা তো বোঝা গেল, কিন্তু চোখ দিয়ে তার আসল কান্না কি করে এলো? আশ্চর্য! ওমা, চোখ থেকে টুপ টুপ করে পানি পড়ছে। ভাবা যায় একদম নিখুঁত ড্রামাবাজ মেয়ে। চোখের পানি দেখলে যে কেউ তো মোমের ন্যায় গলে যাবে, সাথে কেউ বুঝবেই না এই মেয়ে ড্রামাবাজের ড্রামার কেরামতি। ইয়োনো আহারে ইসরে এমন সব বাণী বলে হাই উতাস করতে ব্যস্ত। সে জায়কির পায়ে হাত দিয়ে সেখানে আলতো করে ডলে মালিশ করতে লাগলো। জিজ্ঞাসা করলো, অনেক ব্যথা করছে বলো, নয়তো ডক্টর ডাকতে হবে, মোচকা লেগেছে। হ্যাঁ ব্যথা করছে, আমি এখন হেঁটে ঘরে যাব কি করে? বলে আবার কাঁদতে লাগলো। আস্তে আস্তে কাঁদছে, যেন ওর কান্নার আওয়াজে ঘর থেকে কেউ না আসে। ভাবা যায় কি চালাক। ইয়োনহো বলল, আচ্ছা দাঁড়াও, আমি সকলকে ডাকছি। তো হবে না, আমি একাই যেতে পারবো, আর ঠিক হয়ে যাবে একটু পর। ডাক্তার ডাকতে হবে না। থাপ্পড় দিব মেয়ে, এটা কেমন কথা? তোমার পায়ে এতটা ব্যথা পেয়েছো আর কাউকে ডাকবো না, আবার বলছো ডাক্তারও ডাকতে হবে না? হ্যাঁ ডাক্তার ডাকতে হবে না, আমার একটু বসে থাকলে ব্যথা কমে যাবে। আর এমন হয় মাঝে মাঝে, ডাক্তার লাগে না। তারপর একটু থেমে ইয়োনোর চোখের দিকে গভীর আবেগঘন দৃষ্টি দিয়ে বলল, আমাকে ঘরে দিয়ে আসুন না। ইয়োনো ভুরু কুঁচকে কথাটা বোঝার চেষ্টা করলো। জায়কির চোখের দিকে সেও গভীর তীক্ষ্ণভাবে বোঝার চেষ্টা করছে কিছু একটা। বুঝতে কি সক্ষম হলো? বোধহয় হলো। তাই তো তার বুকের মাঝে ধুপ করে উঠলো। হৃৎপিণ্ডটা দ্রুত গতিতে চলতে লাগলো। মস্তিষ্ক একটা কথা আওড়ালো, শেষে কিনা সে একটা বাচ্চা মেয়ের পাল্লায় পড়লো। ইয়োনহো নিজেকে সামলে নিল অতি কৌশলে। জায়কিকে বুঝতে দিল না সেও ওর মতলব বুঝে ফেলেছে, তাই বলল, শোনো ইচড়ে পাকা মেয়ে, আমি সকলকে ডাকছি, তারপর তোমাকে ঘরে নিয়ে যাওয়া হবে, তারপর ডাক্তার ডাকা হবে। তুমি অনেক ব্যথা পেয়েছো কিনা?
কথার মধ্যে যে ব্যঙ্গ ছিল সেটা জায়গাকে ধরতে পারলো না। সে তড়ি ঘড়ি করে বলল, আরে না না, আপনি কাউকে ডেকে বিরক্ত করবেন না তো। আচ্ছা থাক, লাগবে না আপনার সাহায্য, আমি একাই যেতে পারবো, সরেন। এই বলে কপট রাগ দেখিয়ে এক লাফে উঠে দাঁড়ালো ঠিক এক লাফ দিয়ে। কিন্তু বান্দা এবার হাঁটার সময় আবার নাটক শুরু করলো। নেকা কেঁদে বলল, আমার কেউ নেই এখানে, তাই এমন অবহেলা পাচ্ছি। একটা বাচ্চা মেয়ে যে কষ্ট করছে সেটা কারো চোখে পড়ছে না। মেহমানের খাতির যত করতে পারে না এরা, থাকবো না এদের বাড়ি, চলে যাব আমি, বলে আবার কাঁদতে লাগলো। ইয়োনো এর এই ড্রামায় হাসবে নাকি কাঁদবে বুঝে উঠলো না। পূর্ণ দৃষ্টি দিল মেয়েটার উপর। লম্বা উজ্জ্বল শ্যাম বর্ণের, চিকন চাকন শরীরের গড়ন, গোলগাল আকৃতির মুখ, উঁচু নাক, মায়াবী চোখের এই বাচ্চা সুলভ মেয়েটার চেহারা অতি অমায়িক। সব মায়া যেন এই মেয়েটার মুখে। কান্না করছে সেটা দেখতে যেন বেশ ভালো লাগছে ইয়োনোর। পরক্ষণে নিজের মাথায় বাড়ি দিতে ইচ্ছে হলো। কি ভাবছে সে এই বাচ্চা মেয়েকে নিয়ে? আস্তাগফিরুল্লাহ, সেও কি তবে পিছলা খেলো এই ইচড়ে পাকা মেয়ের উপর? এদিকে ইয়োনো ওর দিকে তাকিয়ে আপন মনে ভাবতে ব্যস্ত, আর জায়ুকি ইয়োনোর গোষ্ঠী উদ্ধার করতে ব্যস্ত। আনমনে বলে যাচ্ছে, ধুর, এই খবিশের উপর ক্রাশ খেলাম আমি, রোমান্টিকের বালাই নেই। ওই একটা মেয়ে ব্যথা পেয়েছে তা দেখে সাথে সাথে কোলে তুলে নেবে, তা না, এই লোক তার গোষ্ঠী থেকে ঢোল পিটাতে চাচ্ছে। অসহ্য আনরোমান্টিক লোক একটা। ইয়োনো বোধহয় আনরোমান্টিক লোক কথাটা শুনেছে, কারণ জায়কি সেটা শব্দ করে বিড়বিড়িয়েছে। ভুরু কুঁচকে গেল ইয়োনোর। চোখ বড় বড় করে তাকিয়ে আছে ইয়োনো। এ তো দেখছি ভাবনার থেকেও দ্বিগুণ ইচড়ে পাকা। ইয়োনোকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে জায়কি ভরকে গেল। ঢং তুমি ভালোই জানো ইচ্ছে পাকা মেয়ে, চলো তোমার এই ঢঙে আমিও সামিল হই। অসুস্থ মেহমানের একটু খাতির যত্ন করি, তোমার ঢঙের ইচ্ছে না হয় পূরণ করেই দিই। ইয়োনো যে জায়কিকে কোলে তুলে নিয়ে ঘরে গেছে এটা একজন দেখে নিয়েছে, আর সে হলো জাংকুক। ইয়োনো জায়কিকে নিয়ে গিয়ে বিছানায় ধারাম দিয়ে ফেললো। বলল, কিছু কি খাও নাকি সারাদিন এমন ড্রামা করেই বেড়াও? আমি যে আস্ত একটা মেয়ে কোলে নিয়ে এত দূর আসলাম ফিলই হলো না, আর তুমি যে ড্রামা করছো তা আমি জানি। এসব কিছু তোমার ইচড়ে পাকা বয়সের দোষ। এতটুকু বয়সে এত পেকেছো কেন ফাজিল মেয়ে? আপনাকে আমার ভালো লাগে ইয়োনো ভাই। কথাটা এত স্বাভাবিকভাবে বলল যেন অতি সামান্য কোনো কথা। ইয়োনো অতি সহজভাবে বলল, জায়কি, তুমি অনেক ছোট একটা মেয়ে, আমার এই সামান্য অ্যাটেনশনে তুমি গলে যেও না। আমি জাস্ট মজা করে তোমার সঙ্গ দিয়েছি, এটা কাজিন হিসেবে ফাজলামো ধরে নাও। তোমার সাথে আমার এসব হবে না, পড়াশোনায় মন দেবে সব ভুলে। জায়কি নরম কোমল ছোট্ট মনটা ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। জীবন বাড়ি এখন ঝাঁকঝমকপূর্ণভাবে সাজানো হয়েছে। বাড়িতে সব আত্মীয় স্বজনরা আসা শুরু করেছে। বিকেলের দিকে সুগাও আসলো। সুগাকে এবারের সকলে অনেক ভালোবাসে। সে ছোট থেকেই জাংকুকের সাথে আছে। এসেই জাংকুকের সাথে নানা কাজ করতে লাগলো। সবকিছুর মাঝে আজ সকালের পর থেকে তে আর জাংকুক ঝগড়া করার কোনো সুযোগ পায়নি। সকালের সময় একবার বেঁধেছিল বরযাত্রী নিয়ে, কারণ তেরা অর্থাৎ মেয়েরা বরযাত্রীও যাবে, আবার কনে পক্ষ থেকেও হাত ধোয়াবে। বিষয়টা এমন, অবশ্য এটা শুধু মেয়েদের জন্যই প্রযোজ্য ছিল। গায়ে হলুদের সকাল থেকেই গায়ে হলুদের আয়োজন খুব ধুমে চলছে। মেয়েরা সবাই ঈদের হাতে দেওয়া মেহেদি ডলে ডলে উঠিয়ে আবার মেহেদি পড়ছে। মেহেদি পড়ার মাঝেই জিমিন আসলো। সে শুধু জিমিনকেই বিয়েতে বলেছে। এদিকে ছেলেরা সকলে খেয়ে দিয়ে কি সব কাজ করে বেড়াচ্ছে। কি কাজ করছে কে জানে, একে অপরের তো ভালোই দৌড়াদৌড়ি করছে। মেহেদি নিতে নিতে সব দেখছে ভুরু কুচকে। এতক্ষণেও যখন বুঝলো না তখন যিশুকে প্রশ্ন করলো, এ ভাবি, ওরা এমন করে বেড়াচ্ছে কেন গো? ওরা কি করছে যেটা আমরা জানি না? এ মা, তুমি জানো না? না, ওরা বাসর ঘর সাজাচ্ছে। বাসর ঘর সাজানোর কথা ছিল আগামীকাল সকালে, কিন্তু জাংকুক বলেছে আজই সাজানো হোক। প্রয়োজনে সুবিন ভাই জাংকুকের ঘরে থাকবে। সাজানোর জন্য একটা ছেলেকে এনেছে, আর জাংকুক সব দেখিয়ে দেওয়া এগিয়ে দেওয়া করছে। ও, তে আবার ওদের দিকে একবার নজর দিল, তারপর মুখ ঝামটালো। মনে মনে বলল, বাসর ঘর সাজানোর কি তারা দেখো, খাটাস একটা, রাতে যান সেই শোবে, অসভ্য বনল একটা। ছেলেরা তাদের কাজ শেষ করে একে একে সবাই সোফায় এসে বসলো।
জাংকুক টি টেবিল থেকে পানি নিতে নিতে বলল, ভাবি ও বাড়ি কখন যাওয়া হবে? ও বাড়ি বলতে ইয়নজনদের? হুম। ওটা বোধহয় 3টার পর। কিন্তু তোমরা খোঁজ নিয়ে কি করবা? এমনিতে তো ছেলেরা এলাও না। মানে আমরা ছেলেরা এলাও না কেন? কারণ হলুদে মেয়েরাই যায়, আর মেয়েদের সংখ্যা অনেক, তাই আমরা মেয়েরাই শুধু যাব। এমনটাই কথা হয়েছে। তোমরা আগামীকাল বরযাত্রীতে যাবে। জাংকুকের মুখের অবস্থা দেখে তে জোরে জোরে হেসে দিল। সে আনন্দ পেয়েছে। এবার জাংকুক গেল রেগে। জাংকুক তের দিকে শকুনের নজরে একবার তাকিয়ে রেগে আবার বলল, হ্যাঁ, তো বরযাত্রীতে তো তোমরাও যাবে। এছাড়া আমরা তো তোমার গায়ে হলুদের অনুষ্ঠানে গিয়েছিলাম, তখন তো এমন কিছু শুনিনি। বেলায় মেয়ে ছিল না, তাই তোমরা ছেলেরা যেতে পেরেছিলে। যা তা। এই ইয়োনো ভাই, তোর মামার টাকা কি অভাব পড়েছে নাকি কিপটা যে গুনে গুনে লোক নিবে? জলদি আমাদের যাওয়া কনফার্ম কর। ইয়নহো নিজেও বিষয়টা জানতো না। সে সুবিনকে ডেকে জিজ্ঞেস করলো। সুবিন জানালো সে নিজেও জানে না। কেউ জানে না তো জানে কে? কে আবার হেসে গর্বে বুক ফুলিয়ে বলল, এসব বড় চাচুর কথা, এখানে কারোরই দোষ নেই। বড় চাচু বলেছেন শুধু মেয়েরা যাবে। এই ইয়োনো ভাই, তুমি কিছু করবা? ইয়নহো জাংকুককে থামতে বলে তার মা ন্যান্সির কাছে গেল। ন্যান্সি জানালো সে তার ভাইকে বলে রাজি করাবে। জাংকুক বিশ্বজয়ের হাসি দিল তের দিকে তাকিয়ে। তে মুখ ঝামটালো।